নমস্কার, আমি সুশ্রুত চৌধুরী আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই স্টাডি আইকিউ বাংলার এই ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে আমরা একটা খুব মজাদার টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। যেরকমটা আমরা প্রত্যেকেই দেখেছি যে এবারের ইউনিয়ন যে বাজেটটা কেন্দ্র সরকার, আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি যে বাজেটটা আমাদের সামনে রেখেছেন, সেখানে কিছু একটা অদ্ভুত রকমের জিনিসপত্র আমাদের চোখে পড়েছে, যেগুলো এর আগে কখনো আমরা বাজেটে দেখিনি। ইয়েস, একদম ঠিক ধরেছ তোমরা, দ্যাট ইজ ক্রিপ্টোকারেন্সি। আমাদের মধ্যে সবসময় একটা প্রশ্ন ছিল যে এই ক্রিপ্টোকারেন্সির ব্যাপারটা কি, এবং বর্তমান সময়ে আমরা এমন একটা জায়গায় রয়েছি যেখানে শুধুমাত্র ব্যাংকে টাকা রাখা বা এরকম চিন্তাভাবনা যারা করে তারা কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে বলে আমরা ধরে নিই। নতুন নতুন সময়, নতুন নতুন যুগ এবং তার সঙ্গে সঙ্গে নতুন নতুন ইনভেস্টমেন্ট অপরচুনিটির খোঁজে আমরা সব সময় এদিক ওদিক ঘুরে বেড়াই। এবার রিসেন্ট একটা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি যেটা চলছে, সেটা হচ্ছে আমাদের ক্রিপ্টোকারেন্সির ওপরে ইনভেস্টমেন্ট। তো সেটা জানার আগে সবার আগে আমাদের বুঝতে হবে যে এই ক্রিপ্টোকারেন্সি ব্যাপারটা কি, এবং এবছরের বাজেটে সেটার জন্য কি কি নিয়ম কানুন সরকার নিয়ে আসতে চলেছে। তো আজকে এরকমই কিছু কথাবার্তা আজকে আমরা বলবো। আশা করি তোমরা প্রত্যেকে খুব এনজয় করবে আলোচনাটা। শুরুতেই বলে রাখি যে খুব বেশি করে এই আলোচনাটাকে, এই সেশনটাকে তোমরা শেয়ার করো, যাতে প্রত্যেকের মধ্যে সেই জাগরুকতা ছড়িয়ে যায়। তো সবার প্রথমে ক্রিপ্টোকারেন্সির ব্যাপারটা কি এবং তার সঙ্গে বর্তমান সময়ের সঙ্গে এটাকে আমরা কিভাবে দেখতে পারি। তো কি জিনিস ক্রিপ্টোকারেন্সি, ব্যাপারটা কি জিনিস, কিভাবে এটাকে আমরা, এর সংজ্ঞাটা কি হতে পারে, এটা নিয়ে একটু কথা বলবো। সবার প্রথমে বলে রাখি যে এটা কিন্তু আমরা হাতে ছুঁতে পারি এরকম কোনো বিষয় নয়, মানে এর কোনো বাস্তব রূপ নেই। দেখে নেব ক্রিপ্টোকারেন্সির ব্যাপারটা কি। ইট ইজ এ ডিজিটাল অ্যাসেট, মানে এটা পুরোপুরিভাবে ভার্চুয়ালি জিনিসটা হয়ে থাকে। এটা একটা ডিজিটাল অ্যাসেট। যেরকম অনেক সময় সিনেমার যারা তারকা থাকে তাদেরকে যেরকম আমরা ছুঁতে পারি না, শুধু ছবিতে, শুধু পর্দায় আমরা দেখতে পাই, এটা অনেকটা সেরকমই। যদি আমরা এটাকে বলি, তাহলে যদি আমরা ছুঁতে না পাই তাহলে এটা ট্রানজ্যাকশন বা লেনদেনকে কি করে আমরা ট্র্যাক করব, তাহলে সেক্ষেত্রে একটা ক্রিপ্টোগ্রাফির সাহায্য নিয়ে এই পুরো জিনিসটা করা হয়। বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি, স্টাডি আইকিউর বাংলার এই ইউটিউব চ্যানেলে তোমরা শুধু যে ইংরেজি মাধ্যমে পুরো জিনিসটা দেখবে তা নয়, সঙ্গে সঙ্গে একদম কি বলবো, বাংলা ট্রান্সলেশনও তোমাদের জন্য রাখা হয়েছে। তো এখানে তোমরা অবশ্যই বাংলা ট্রান্সলেশনের ব্যাপারটা দেখতে পারবে। তো এটি একটি ডিজিটাল অ্যাসেট, বা যেটাকে আমরা বাংলায় ডিজিটাল সম্পদ বলতে পারি, এবং এর ক্রিপ্টোগ্রাফির সাহায্যে পুরো জিনিসটাকে হিসেব রাখা হয়। সঙ্গে সঙ্গে এটাও আমাদের জানাটা খুব দরকার, ক্রিপ্টোকারেন্সির কিন্তু যে লিগ্যাল ব্যাপারটা নিয়ে বেশ কিছু প্রশ্ন আমাদের দেখতে হয়। যেরকম অনেক দেশের সরকার রয়েছে যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কিন্তু মানে খুব চটজলদি একটা ডিসিশন দেবে সেরকম কিন্তু নয়। তোমাদের জানিয়ে রাখা দরকার, 2008 সালে সবার প্রথম যে ক্রিপ্টোকারেন্সিকে আমরা দেখতে পারি সেটাকে আমরা বিটকয়েন নামে জেনে থাকি। অনেকেই হয়তো বিটকয়েন সম্পর্কে জানো, অনেকে জানো না। এই বিটকয়েন সবার প্রথম 2008 সালে আসে, এবং তারপর থেকে আমরা ধীরে ধীরে গোটা বিশ্ব জুড়ে দেখতে পাই যে একটা উন্মাদনার সৃষ্টি হয়েছে এই বিটকয়েনকে ঘিরে, এই ক্রিপ্টোকারেন্সিকে ঘিরে। এবং এখনকার সময় দাঁড়িয়ে এই বিটকয়েনের দাম প্রায় বলতে পারি 65,000 মার্কিন ডলার। তো এই যে একটা সময়, সেখানে দাঁড়িয়ে অবশ্যই ক্রিপ্টোকারেন্সি আমাদের সামনে একটা খুবই আলোচনার বিষয় বলা যেতে পারে। তবে বন্ধুরা, একটা জিনিস আমি তোমাদের বলবো যে এই ক্রিপ্টোকারেন্সির বিভিন্ন দেশে এর যে লিগ্যালিটি সেটা কিন্তু আলাদা আলাদা রকম। যেরকম যদি আমি ভারতবর্ষের কথায় আমরা আসবো, সেখানে ভারতবর্ষের আগে কিন্তু কখনো ক্রিপ্টোকারেন্সির ব্যাপারটাকে মেনে নেওয়া হয়নি। তবে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি সেই দিকে ভারত কিন্তু এগোচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমাদের জানাটাও খুব প্রয়োজন হয়ে গেছে, যার জন্য আজকের এই টপিকটাকে আমরা বেছে নিয়েছি। এর মালিকানা
তথ্য একটি ডিজিটাল ডেটাবেসে সংরক্ষিত থাকে, যেটা খুব স্বাভাবিক ব্যাপার। আমরা জানি যে একটা যেরকম আমরা ফেসবুক বা ইনস্টাগ্রাম বা যে সমস্ত সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটগুলো ব্যবহার করে থাকি, বা গুগলের যে সমস্ত সার্চ হিস্ট্রিগুলো আমাদের থাকে আমাদের কম্পিউটারে মাধ্যমে, সেটা কিন্তু সেই কোম্পানির কাছে চলে যায় এবং তাদের কাছে এরকম প্রচুর ডেটাবেস কিন্তু সংরক্ষিত হতে থাকে। তো ঠিক সেরকমভাবেই এই যে ট্রানজ্যাকশানের যে ইতিহাসটা, সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, সেভাবেই চলে যায়। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন আমাদের মনে চলে আসে যে শুধু কি বিটকয়েন? 2008 সালের পরে যখন বিটকয়েন আমরা দেখতে পারি যে অনেকটা অ্যাগ্রেসিভলি মানুষের কাছে পৌঁছে যায় এবং মানুষ তাকে মাথা নত করে মেনে নেয়, সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারি যে বাজারে আরও বেশ কিছু এরকম ক্রিপ্টোকারেন্সি একে একে চলে আসে। এদেরকে আমরা বলতে পারি মানে বিটকয়েনের ধরনেরই জিনিসপত্র, কিন্তু সাবস্টিটিউট যেটাকে আমরা বলি। তো এখানে আমি চেষ্টা করেছি যে তোমাদের প্রত্যেকটা কয়েন, প্রথম 10টা সব থেকে নাম করা কয়েনের কথা এখানে বলা রয়েছে, এবং আমার চেষ্টা রয়েছে যে প্রত্যেকটার সঙ্গে কবে এগুলো লঞ্চ করা হয়েছে সেগুলো যেন আমি জানিয়ে দিতে পারি। বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর পরিমাণে লাইক এবং শেয়ার করো, এবং এই নিয়ে যদি তোমাদের আরও জানতে ইচ্ছে করে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করব তাহলে এই প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সি এবং তাদের সম্পর্কে যদি কোনো রকম কোনো ভিডিও তৈরি করা যায়, এবং অবশ্যই বলবো যে বিটকয়েন যেখান থেকে এই পুরো সমস্ত কিছু সৃষ্টি, সেটার সূত্রপাত, সেটার অরিজিন কোথা থেকে, তোমাদের যদি ইন্টারেস্ট থাকে, ডু নট ফরগেট টু কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স। তো এখানে তোমরা মোটামুটি পেয়ে যাবে, যেরকম এখানে দেখতে পাচ্ছ ইথেরাম, এটা একটা খুব ফেমাস, যেটা 2015 সালে নিয়ে আসা হয়। লাইট কয়েন রয়েছে 2011 সালে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন ক্যাশ, এটা কিন্তু পরবর্তী সময় লঞ্চ করা হয়েছে 2017 সালে। ঠিক সেরকমভাবেই টোটাল 10টা এখানে দেওয়া রয়েছে, এছাড়াও আরও অনেক। এখানে আমি চেষ্টা করেছি তোমাদের ছবির মাধ্যমে এই লোগোগুলোকে বুঝিয়ে দেওয়া, ঠিক আছে? এটাকে বিটকয়েন হিসেবে দেখানো হচ্ছে, এটা তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা লোগো আলাদা আলাদা রয়েছে, এবং এইভাবেই এই জিনিসগুলোকে প্রকাশ, যেরকম আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের একটা লোগো থাকে, ঠিক সেরকমভাবে এগুলোকে প্রকাশ করা হয়। সময় সময় এটা নিয়ে আমাদের আলোচনা হতে থাকবে, চিন্তার কোনো কারণ নেই। দিস ইজ জাস্ট দ্য ফার্স্ট সেশন। তো এগিয়ে যাই আমরা এর পরবর্তী কথায়। এবার কথা হচ্ছে ভারতে বিটকয়েনকে আমরা কিভাবে দেখতে পাই, ভারতবর্ষে বিটকয়েনের কতটা গ্রহণযোগ্যতা রয়েছে। কিছুক্ষণ আগে আমি শুরুতেই বলেছিলাম যে বিটকয়েন নিয়ে একটা চিন্তাভাবনা কিন্তু প্রতিটি দেশের সরকার সময় সময় করেছে, এবং ভারতবর্ষ আমরা দেখতে পেয়েছি এবছরের বাজেটে ধীরে ধীরে কিন্তু একটা পজিটিভ দিকে এগোচ্ছে। তোমাদের জানিয়ে রাখি যে ইতিহাসে কিন্তু কাহিনীটা একেবারে অন্যরকম ছিল। কীরকম ছিল কাহিনীটা একটু দেখে নিই। 2008 সাল থেকে যখন বিটকয়েনের সূত্রপাত হয়, সেই সময় থেকে আমরা দেখেছি গোটা বিশ্বজুড়ে এর একটা উন্মাদনা তৈরি হয়েছে, এবং মানুষ বুঝতে পেরেছে যে এর থেকেও অনেক কিছু করা যেতে পারে, ইয়ে বহুত আগে জায়গা। তো সেখান থেকে আমরা দেখেছি যে এরকম নানান রকম নতুন নতুন কয়েনের আবিষ্কার। কিন্তু ভারতবর্ষে যদি আমি বলি তাহলে 2018-19 সালের বাজেটের একটি আলোচনায় তৎকালীন আমাদের অর্থমন্ত্রী তিনি বলেন যে ভারতবর্ষ কিন্তু এটাকে কোনো রকমভাবেই লিগ্যাল বা অর্থনৈতিকভাবে বৈধ মেনে নেয়নি, এবং সেই সঙ্গে সঙ্গে 2018 সালে রিজার্ভ ব্যাঙ্কও একটি নোটিফিকেশান জারি করে, যেখানে রিজার্ভ ব্যাঙ্ক বলে যে কোনো রকম যে সমস্ত ব্যাঙ্কগুলো আমাদের ভারতবর্ষে অপারেট করছে, সেটা প্রাইভেট ব্যাঙ্ক হতে পারে, সেটা সরকারি ব্যাঙ্ক হতে পারে, তারা কিন্তু কোনো রকম এই ক্রিপ্টো ট্রানজ্যাকশানের দিকে যেতে পারে না, কারণ কি এটার বৈধতা কিন্তু তখনও আসেনি। তো সেই জন্য এই যে একটা সার্কুলার, এই সার্কুলারের ফলে কিন্তু ভারতবর্ষে ক্রিপ্টোর যে চাহিদা বলতে পারো, বাজার বলতে পারো, সেটা অনেকটাই ধাক্কা খেয়েছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই কেসটা যখন সুপ্রিম কোর্টের কাছে যায়, আমরা প্রত্যেকেই জানি যে ভারতবর্ষ দাঁড়িয়ে রয়েছে সংবিধান, এবং সেই সংবিধান এই ভারতবর্ষকে দাঁড়িয়ে রাখার জন্য 3টি স্তম্ভ আমাদের সামনে দিয়ে রেখেছে। একটা হচ্ছে আমাদের এক্সিকিউটিভ, একটা হচ্ছে জুডিশিয়ারি, আরেকটা হচ্ছে আমাদের লেজিসলেচার। এবং আমরা আমাদের পলিটিতে দেখতে পাই যে এই 3টে স্তম্ভ ঠিক এমনভাবে নিজেদেরকে
নিয়ে চলে যে কারোর কোনো রকম গাফিলতি হলে অন্যজন সেটা চোখে আঙুল দিয়ে দেখায়, ঠিক সেরকমভাবে যখন এই সার্কুলারের কথা সুপ্রিম কোর্টের কাছে যায়, সুপ্রিম কোর্ট তৎক্ষণাৎ 2020 সালের মে মাসে বলে দেয় যে এই যে সার্কুলারটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দিয়েছে সেটা কিন্তু পুরোপুরিভাবে অসাংবিধানিক। মানে আপনি না জেনে না বুঝে কোনো বিষয়ে কিন্তু চট করে কিন্তু সার্কুলার লাগু করতে পারেন না। এবং সেখান থেকেই আমার যতদূর সম্ভব তোমরা বলতে পারো সেখান থেকে কিন্তু খেলাটা অনেকটা ঘুরে যায়। কি হয় দেখে নিচ্ছি রিসেন্ট সময় সাম্প্রতিককালে ভারতবর্ষের কি কি ডেভেলপমেন্ট হয়েছে। সাম্প্রতিককালে আমরা দেখতে পাচ্ছি যে সরকার বলে যে ঠিক আছে ক্রিপ্টোকারেন্সিতে বেশ কিছু রকম সমস্যা রয়েছে। আফটার দ্য জাজমেন্ট অফ সুপ্রিম কোর্ট সরকার সেটা বুঝতে পারে যে হ্যাঁ নিশ্চয়ই কিছু সমস্যা রয়েছে। সব থেকে বড় সমস্যা যেটা রিজার্ভ ব্যাংকের মনে হয়েছে, এবং সময় সময় যে রিজার্ভ ব্যাংকের গভর্নররা রয়েছেন তারা সময় সময় যেটাকে পয়েন্ট আউট করেছেন যে যেহেতু ক্রিপ্টোকারেন্সিতে কোনো রকম ট্রানজ্যাকশান ট্র্যাক করা যায় না, সেই জন্য হয়তো এটার থেকে মানে অবৈধ কাজকর্ম অনেক বেশি বেড়ে যাবে। মানে বুঝতে পারছো, মানে যেরকম আমরা বলতে পারি জঙ্গি, তাই না, এই যে টেররিস্ট ফান্ডিং বা বিভিন্ন রকম মানি লন্ডারিং বা টাকা পয়সা নিয়ে যে কারচুপিগুলো হয় সেইগুলো অনেক পরিমাণে বেড়ে যাবে এবং সেটাকে ট্রেস করা সম্ভব হবে না। তো সরকার বলেছে ইয়েস এরকম বেশ কিছু সমস্যা, এটা মেন কারণ অ্যানোনিমিটি, এটাকে বলে হচ্ছে অ্যানোনিমিটি। মানে ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে কারোর নাম ঠিকানা, যেরকম আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে প্রত্যেকেরই নাম ঠিকানা প্যান কার্ড ইত্যাদি সমস্ত কিছু থাকে, কিন্তু ক্রিপ্টোর সঙ্গে কিন্তু সেটা থাকে না। ঠিক আছে, তো এই জায়গাটায় ক্রিপ্টোকারেন্সির সমস্যা। তো বললো ঠিক আছে সেটাকে যদি আমাদের শোধরাতে হয় তাহলে কেন না আমরা একটা রেগুলেশন এর ওপরে একটা আইন নিয়ে আসি, তাহলে কেমন হয় যদি আমরা সেই জিনিসটাকে সেইভাবে রেগুলেট করতে পারি, তাহলে তো সমস্যা থাকার কথা নয়। তো 2021 সালে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা বিল আনার কথা সরকার সবার প্রথম বলছে। এছাড়াও এবছরের বাজেটে তোমরা প্রত্যেকে জানো যে আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি বলেছেন যে ভারতবর্ষের রিজার্ভ ব্যাংক সে নিজে এরকম একটা ডিজিটাল কারেন্সি নিয়ে আসবে, এবং সেই ডিজিটাল কারেন্সিকে তারা বলছে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি, বা যেটার নাম দেওয়া হবে ডিজিটাল রুপি। ঠিক আছে, তো আজকের আমাদের এই ভিডিওটা এতটা অবধি থাকছে। তোমাদের মধ্যে যদি একটুও দাগ কেটে থাকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে, যদি তোমাদের জানার আরও ইচ্ছে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে, লাইক এবং শেয়ারের মাধ্যমে জানাবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আমি সুশ্রুত চৌধুরী, স্টাডি আইকিউ বাংলায় আরও নতুন নতুন তথ্য নিয়ে তোমাদের সামনে খুব শিগগিরই হাজির হব। আপাতত অনুমতি চেয়ে নিচ্ছি, ধন্যবাদ।